আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়, আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান। কোটা সংস্কার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি, যানবাহন চলাচল বন্ধে ভোগান্তি। বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রার অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস, দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও বাণিজ্য নিয়ে আলোচনা। যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী, নগরমন্ত্রী টিউলিপ ও গৃহায়ন মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি রুশনারা। এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড, ধরিত্রী রক্ষায় প্রবাসীদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের আদেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র বহাল থাকল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম ও 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধার সন্তান জাহিদুল ইসলাম সহ 7 জন। রিটের শুনানি শেষে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে 5 জুন কোটা পদ্ধতি পুনর্বহালের পক্ষে রায় দেন হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এই অবস্থায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2 শিক্ষার্থী মঙ্গলবার আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ দেন। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। আপিল বিভাগের আদেশের ব্যাখ্যা দেন উভয় পক্ষের আইনজীবী। এখন শুনেন যে অবস্থা ছিল আগে এই রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাস কো বলছে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেই ক্ষেত্রে বাতিল আছে। এখন যেই নতুন যেগুলো আছে, যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞপ্তিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না। মামলাটা 7 তারিখে শুনানি হবে, তখন কোর্ট ঠিক করবে এটা। আইনজীবী জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি 7 আগস্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সংসদে বিল পাশ করে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়, যান চলাচল বন্ধ হয়ে যায়। 0 পয়েন্ট, মৎস্য ভবন মোড়, শাহবাগ চত্বর, কারওয়ান বাজার, ফার্মগেট ও মহাখালী সহ বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি, তিনি চাংখারপুলে আছেন। রূপম, আপনি যেখানে আছেন সেখানকার শিক্ষার্থী বিক্ষোভের চিত্র কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন আমাদের জানাবেন। আমি দাঁড়িয়ে আছি চানখারপুল এলাকাতে। এখানে সকাল 10:30 থেকে অবরোধ চলছে। এই অবরোধে আশপাশের যে বিশাল এলাকা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ ওইদিকে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মৎস্য ভবন, নূর হোসেন স্কোয়ার, সব দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকাটা
একরকম স্থবির হয়ে গেছে, অর্থাৎ জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে আশা করা হয়েছিল, কেউ কেউ প্রত্যাশা করেছিলেন যে আপিল বিভাগ আগের রায়টি যখন স্থগিত করেছে 4 সপ্তাহের জন্যে, তাতে হয়তো আন্দোলনকারীরা কিছুটা হলেও আশ্বস্ত হবেন এবং তারা রাজপথ ছেড়ে দেবেন, কিন্তু কার্যত তা হয়নি। আন্দোলনকারী ছাত্ররা বলেছেন তাদের সাথে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোনো সম্পর্ক নেই। তারা চাচ্ছেন জাতীয় সংসদের সাথে, জাতীয় সংসদ মুক্তিযোদ্ধা, নৃগোষ্ঠী এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে 5% কোটা রেখে যে নতুন আইন প্রণয়ন করতে হবে, এই দাবি তাদের। তারা বলছেন যে হাইকোর্টে কি হলো না হলো তাতে আমাদের কোনো যায় আসে না। আলভি, ধন্যবাদ রূপম। উচ্চ আদালতের নির্দেশ মেনে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের শত্রু নয়, শিক্ষার্থীদের উস্কানি দিয়ে কেউ যেন উত্তেজিত করতে না পারে সেজন্য কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অব্যাহত উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রার অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট 21টি সমঝোতার স্মারক সই হয়। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদের রিপোর্ট। চীন সফরের শেষ দিন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে সাক্ষাৎ করতে ঐতিহাসিক গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। আলোচনায় প্রাধান্য পায় রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সহযোগিতার বিষয়টি। চীনের প্রধানমন্ত্রীও সহায়তার আশ্বাস দেন। সে সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অব্যাহত উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে 1 বিলিয়ন চায়না মুদ্রা অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথা বলেন লি কিয়াং। পরে সংবাদ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয়। প্রথমত চায়নার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে তাদের যে প্রেজেন্স, এই পর্যন্ত তারা যে কাজগুলো করেছে সেগুলোর যেমন বর্ণনা করেছেন, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতার কথা বলেছেন। সুতরাং এই আরএমবিটা আসলে আমাদের নিড অনুযায়ী সেটি ব্যবহার করা হবে। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় উঠে আসে। বাংলাদেশে যে সমস্ত কোম্পানি, চাইনিজ কোম্পানিগুলো কাজ করে এবং চায়নার সাথে যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের কোম্পানিগুলো কাজ করে, তাদের ক্ষেত্রে সহায়তা করার ব্যাপারে তিনি আগ্রহ ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে, অর্থাৎ ব্রিক্স যেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতাদের বৈঠক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের পরিমণ্ডলেই সীমাবদ্ধ থাকেনি, বরং পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ভূ রাজনীতি আর ভূ অর্থনীতির অনেক কিছুই প্রাসঙ্গিকভাবে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি যে সমঝোতা স্মারকগুলো সই হলো তাতে করে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। সরকারের আন্তরিকতার অভাবেই বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন দীর্ঘ হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষকরা। তারা বলছেন সর্বাত্মক কর্মবিরতি আরও চললে শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তা পুষিয়ে নেওয়া কঠিন হবে, আর শিক্ষার্থীরা বলছেন যৌক্তিক সব দাবি মেনে নেওয়া উচিত।
যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিক, আর গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন রুশনারা আলী। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এ খবর জানিয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। গত 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে হারিয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে লেবার পার্টি। সেই দলের হয়ে নির্বাচন করে টানা 4বার এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। তিনি হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে প্রায় 15,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও এমপি হন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসরুরকে হারান প্রায় 1700 ভোটের ব্যবধানে। লেবার পার্টি জয়লাভ করার পর কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসলে মন্ত্রিসভায় স্থান পান টিউলিপ। ব্রিটেনের নগরমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর কয়েক ঘন্টা পর জানা যায় ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুশনারা আলী। তিনি গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালি গ্রিন ও স্টেপনি আসন থেকে 5মবারের মতো এমপি নির্বাচিত হন। টিউলিপ সিদ্দিক 2021 সালে তিনি ছায়া নগর মন্ত্রী এবং তার আগে ছায়া শিক্ষামন্ত্রী ছিলেন। রুশনারা আলী বিরোধী দলে থাকলেও সরকারের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সৈয়দ অদিত, চ্যানেল আই। বিশ্বমঞ্চে বাংলাদেশ বর্তমানে ল্যান্ড অফ অপরচুনিটির দেশ হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সংযুক্ত আরব আমিরাতে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপারহিরো অ্যাওয়ার্ডে অংশ নিয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের ধরিত্রী রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানের আয়োজক চ্যানেল আই, প্রকৃতি ও জীবন ক্লাব UAE। মেহেদি হাসানের তথ্য, ভিডিও চিত্রে আলী মালরাজুর রিপোর্ট। ঘুরছে অর্থনীতির চাকা, নানান সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এই গল্পকথার অন্যতম অংশীদার রেমিটেন্স যোদ্ধারা। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে জমকালো আয়োজনে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড 2024। রেমিটেন্স সুপার হিরোদের যাদের জন্য আমরা এই অনুষ্ঠানে এসেছি। উদ্বোধন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আজকে আমরা এই শুভক্ষণের উদ্বোধন করছি। সেরা 10 রেমিটেন্স সুপার হিরোর পাশাপাশি বিশেষ সম্মাননা জানানো হয় UAE কমিউনিটির বিশিষ্টজনদের। রেমিটেন্স যোদ্ধারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে শুধু দেশকেই সমৃদ্ধ করছেন না, বরং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সংযুক্ত আরব আমিরাতের আর্থসামাজিক প্রেক্ষাপটেও। ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন একটা স্বায়ত্তশাসিত, একটা সরকারি, বেসরকারি বা সমাজকে উপকৃত করতে পারে। আমি স্যালুট জানাই মুকিম মজুমদার বাবুকে। আমাদের দেশকে না, শুধু সমগ্র বিশ্বে আপনি একটা উদাহরণ স্থাপন করতে যাচ্ছেন। আপনারা যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠান এবং আমাদের যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাকে আপনারা অনেক উন্নত করেছেন, কারণ আপনারা রেগুলার দেশে পাঠাচ্ছেন এবং আপনাদের পরিবারের সবাইকে সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য সাহায্য করছেন। তাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো। এটি চ্যানেল আইয়ের একটি ভালো উদ্যোগ, আমি এটিকে স্বাগত জানাই। অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী, মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা পরিচয় করে দিচ্ছে, সেই আমাদের প্রবাসী ভাই বোনেরা, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। আমরা প্রবাসে থাকি, দেশে থাকি, সবাই যদি নিজেকে স্মার্ট সিটিজেন হিসাবে যদি আত্মপ্রকাশ করতে পারে, তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ রূপান্তরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে প্রবাসীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষায় কার্যকর অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমাদের দেশে বৈধ পথে তাদের উপার্জিত অর্থকে পাঠান, তাদেরকেই আজকে সম্মান জানানো হচ্ছে।
আপনারা বিদেশে বসে কিন্তু যে কাজটি করছেন সেটা কিন্তু বাংলাদেশকে ভালো রাখার জন্য, আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য। নানা ধরনের প্রফেশন, নানা ধরনের অ্যাক্টিভিটিস, কিন্তু সবচেয়ে বড় কথা হলো দেশটা কিন্তু আমাদের এক। বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের হাতগুলো যদি এক করি তাহলে আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। এবং সেই বাংলাদেশকে ভালো রাখার জন্যই কিন্তু আজকে আমরা এখানে, এবং বাংলাদেশকে আপনারা যারা ভালো রাখছেন এবং যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন, তার সেই যোদ্ধাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। পৃথিবীর 3টি দেশ যারা সবচেয়ে বেশি উন্নয়ন করছে তার মধ্যে বাংলাদেশ একটা। তলাবিহীন জুড়ির বাংলাদেশ এখন একটা ইজ এ ভাইব্রেন্ট ইকোনমি, ল্যান্ড অফ অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি। এটা সম্ভব হয়েছে, অবস্থা ভালো হচ্ছে, কিন্তু আমাদের চ্যালেঞ্জের শেষ নাই। আমরা প্রকৃতির দিকে তাকাই নাই। উই হ্যাভ টু লিভ উইথ দ্য নেচার। আমাদের যারা এই সম্পর্কে সম্পৃক্ত তাদের বলেছি যে আপনারা নেচারকে সামনে নিয়ে প্রোগ্রামগুলো করেন। কারণ শেষে আজমানের স্থানীয় ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা অনগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আলিমান রাজি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যাচ্ছে বিরতি পরবর্তী আয়োজনে এবং শুরুতেই জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরে দুর্ঘটনা রোধ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত এবং যানজট নিরসনে মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে 4টি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নগরীর বিভিন্ন রেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ কাজের বাস্তবায়ন হচ্ছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজে নগরীর হরগ্রাম নতুনপাড়া রেলওয়ে ক্রসিং ওভারপাস, কোর্ট স্টেশন রেলওয়ে ক্রসিংয়ে ওভারপাস, শহীদ AHM কামরুজ্জামান চত্বর রেল ক্রসিং ওভারপাস ও বর্ণালী সংলগ্ন বন্ধ গেট এবং নতুন বিল শিমলা রেল ক্রসিং সমন্বিত ওভারপাস নির্মাণের কাজ চলছে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জে বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি ও মাঠের ঘাস। মানুষের খাবার সংকটের পাশাপাশি গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, পশু খাদ্যের ব্যবস্থা ও পশুর চিকিৎসা সেবায় গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম। এবার প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে দেশি বিদেশি বিভিন্ন গাছের সমাহারে কুমিল্লায় শুরু হয়েছে বৃক্ষ মেলা। সর্বনিম্ন 30 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকার গাছ পাওয়া যাচ্ছে মেলায়। এক প্ল্যাটফর্মে পছন্দের সব গাছ পেয়ে খুশি বৃক্ষপ্রেমীরা। এখন দেখবেন খেলার খবর।